প্রিয় রোমিও বক্স ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি শাহেদ ওসমান রোমেল আজকে একজন স্পেশাল গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। স্পেশাল গেস্ট হচ্ছেন আপনাদের প্রিয় মুখ সন্দীপন দাদা, আপনাদের প্রিয় গায়ক, এই সময়কার জনপ্রিয় একজন গায়ক। তবে দাদার কাছে একটু ভিন্নধর্মী প্রশ্ন শুরু করি প্রথমেই। দাদা, আপনি প্রথমে গায়ক ছিলেন না অভিনয়ে ছিলেন? যেহেতু আমি যে যতটুকু জানি আপনি মঞ্চ নাটক করেন বা করতেন। হ্যাঁ, আমি আসলে গানটাও করতাম ছোটবেলা থেকেই, স্কুল লাইফ থেকে বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতাম, কিন্তু হারমোনিয়ামটা হয়তো এভাবে প্লে করতে পারতাম না, খালি গলায় গাইতাম। বিভিন্ন জন আমাকে হারমোনিয়াম বাজিয়ে সঙ্গত করে হেল্প করতো। আর নাটকটার প্রতি আমার একটা ঝোঁক ছিল, কারণ ছোটোবেলাতে আমার মনে আছে স্কুল লাইফে যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমাদের স্কুলে শতবর্ষ পূর্তি হচ্ছিল। আমি চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুলে পড়াশোনা করেছি, তো সেখানে নাটক হয়েছিল। নাটকে আমাকে একটা ক্যারেক্টার দিয়েছিল, তো নাটকের নাম ছিল নাজেহাল। আমি ক্যারেক্টার করেছিলাম ক্যাবলা, খুব হাস্যকর একটা ক্যারেক্টার আর কি। তো তখন আমি ছিলাম একটু ছোটো শুকনো একটা ছিলাম সেই স্কুল জীবনে সেটা খুব ছেলেদের স্কুল করা, সেই নাটক মঞ্চস্থ হওয়ার পরে স্কুলের মধ্যেই ছেলেদের কাছে খুব পপুলার হয়ে গেছিল, এই ক্যাবলা যাচ্ছে। তো এই এক ধরনের একটা নাটকের প্রতি ভালোবাসা জন্মেছিল। আর আমার বাবাও সাংঘাতিক রকম এনকারেজ করতেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ডাকঘর নাটক এগুলো করার জন্যে উনি করাতেন আমাদেরকে দিয়ে। তারপরে আমি নিজেও কিন্তু যে সুকুমার রায়ের অবাক জলপান এইসব নাটকগুলো করেছিলাম, তো এইগুলো করতাম। এই কারণে একটা নাটকের প্রতি ভালোবাসা ছিল। কি নাটক করবো কি গান করব সেটা কখনো ভাবিনি কখনো, কিন্তু করতাম, পাগলামি করতাম সবসময় সব কিছু মিলে। এই চট্টগ্রামে থাকা অবস্থা তো আমি থিয়েটার করেছি, পথনাটক করেছি চট্টগ্রাম থিয়েটার নামে। সেখান থেকে করতে করতে এই পথ চলা শুরু। পরে ঢাকাতেও এসে কিন্তু আমি ঢাকা থিয়েটারে জয়েন করেছিলাম, ঢাকা নাগরিক নাট্য সম্প্রদায়ে জয়েন করেছিলাম। তো কাজ করার পরে এই নাটক করতে করতেই কিন্তু আমার গানটা বরাবরই ছিল। আমার বন্ধুরা খুব বলতো যে গানটা খুব ভালো করিস, গানটা কর। খালি গলায় যেখানে গাইতাম সবার কাছে ভালো লাগতো, সবাই খুশি হয়ে যেত। তো গান সেই সুবাদে নাটকটা তো করতামই। নাটক বিশেষ করে আমি থিয়েটারে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, এই যে মঞ্চ লাইভ যে নাটক, দেওয়ান গাজীর কিস্সা, তারপরে কপর্নিকের ক্যাপ্টেন, রক্তকরবী, এই নাটকগুলো করছিলাম। নুরুল দিনের সারা জীবন, ওখানে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো করার চেষ্টা করতাম লাইভ। তো করতে করতে তারপরে এই আমার ঢাকা শহরে যখন আসলাম তখন এই মিউজিকে বাপ্পা মজুমদার সাথে আমার পরিচয়। এর আগে আমার এক বড় ভাই ছিলেন যার মাধ্যমেই ঢাকার সবার সাথে পরিচয়, তিনি হচ্ছেন বাসুদেব ঘোষ সঙ্গীতাঙ্গন। বাসুদেব ঘোষের মাধ্যমে বাপ্পার সাথে পরিচয়। বাপ্পার সাথেই কাজ করতে করতে গান করলাম, একটা লোকধারার অ্যালবাম হলো। সেই অ্যালবামটাই হঠাৎ করে প্রথম ডেবো অ্যালবামই মাত আর কি, সেটা ইত্যাদিতে হানুর সংকেত, সেটা বাপ্পার স্টুডিওতে শুনেছিলেন গান। তখন সেই চট্টগ্রামের একটি গান ছিল যে সোনা বন্ধু তুই আমার করলের দিওয়ানা। সেই গানটি উনি পছন্দ করে ঈদে 2004 সালে সেটা মাহফুজার পূর্ণিমাকে দিয়ে মডেল করে আমি গানটা আমার ছিল, এবং উনি আমার নামটা বলেছিলেন। সুপার হিট হয়েছিল গানটি, আমরা দেখেছিলাম সেই সময়। সোনা বন্ধু তুই আমার করলের দিওয়ানা এই শুরু হলো তখন আমার মধ্যে সবাই। তারপরে ওই অ্যালবামই আমার মধু হয়ে বিষ খাওয়াইলা, এই গানটা প্রথম আমরা করেছিলাম এখানকারই সেন্ট মার্টিনস দ্বীপের গান। তো সেটা জাতীয় পর্যায়ে কেউ জানতো না গানটা সম্পর্কে। আমরা তখন বাপ্পা মিউজিক করলাম, বাপ্পা মজুমদার মিউজিক করলো, তারপরে সেটা একটা অন্যরকম মাত্রা তৈরি হলো। এবং একতার মিউজিক থেকে আমার এই অ্যালবামটা এসেছিলো, খুব জনপ্রিয়তা পেয়েছিল। এই তারপর থেকে আমার গান নিয়ে পথ চলা শুরু। প্রফেশনালি আমি একদম এখনও পর্যন্ত গানটাই করছি, এবং আমার দিন চলে, কিন্তু আমার প্রফেশন কিন্তু গান গাওয়া। আচ্ছা দাদা, এখানেই একটু কষ্টের জায়গাতে আসি। হ্যাঁ, আমাদের দেশের সংস্কৃতির যে অবস্থা, এখন সিডির যুগ নেই, ক্যাসেটের যুগ তো চলেই গেছে অনেক আগে। সব কিছু মিলিয়ে আমরা এখন ওটিটি নির্ভর বা ইউটিউব নির্ভর, সেই পরিমাণ রেভিনিউ আসে না, স্টেজ শোগুলো কমে গিয়েছে। শিল্পী হিসাবে শুধু শিল্প মাধ্যমকে জীবিকা হিসেবে নিয়ে চলাটা কি আসলে কষ্টকর না? ঢাকায় যেহেতু আপনি থাকেন বা যেখানেই থাকেন, মানে জীবন ধারণের ক্ষেত্রে কি একটু কষ্টকর হয়ে ওঠে না? নিশ্চয়ই। এটা আমার ক্ষেত্রেও প্রথম জীবনে যখন কাজ শুরু করেছিলাম তখনও কিন্তু গানটা এর দুয়ারে ওর দুয়ারে একটু গান, আমার গান শুনতাম। বাসুদা বললাম যার মাধ্যমে উনিও আমার গানটা করেছেন, কিন্তু গানটা যদি ঠিকঠাক অর্থে যদি মানুষের কাছে গিয়ে না পৌঁছে, সেটা যে মাধ্যমে হোক, ইউটিউব হোক অথবা সিডি, এখন সিডি আর সেই তো ফিতের যুগ নেই, ফিতে মানে ক্যাসেট কিন্তু নেই, তো সেটা একটা ভীষণ টাফ ব্যাপার। আর আমি মনে করি আসলে পরিপূর্ণ সঙ্গীত নিয়ে কাজ করাটা একটু, মানে আসলে সঙ্গীতটা নিয়ে কাজ করা একটু চাপের, মানে বিশেষ করে প্রফেশন হিসেবে নেওয়া।
এখন আমার ক্ষেত্রে হচ্ছে কি, আমি তো একজন অভিনেতাও ছিলাম। আমি ভয়েস আর্টিস্ট হিসাবে আমি অনেক কাজ করতাম। যেমন সিসিমপুর আপনারা নিশ্চয়ই শুনেছেন, হ্যাঁ, হ্যাঁ। সিসিম স্ট্রিট থেকে সিসিমপুরে কিন্তু একটা ক্যারেক্টার ছিল যে গ্রোভার। সে হচ্ছে একটা মনস্টার, কিন্তু বেকুব টাইপের মনস্টার। তো এই কথা বলে, হ্যালো বন্ধু, কেমন আছো তুমি, আজকে তোমাদেরকে আমি একটু গল্প শোনাবো, এরকম করে কথা বলে। তো এই ভয়েসটা আমি ওদের ওখানে অডিশন হয়েছিল, এটা একদম আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে ওরা আমার এটা মানে স্যাংশন করেছিল না, এই ভয়েসটা আমাদের যে মেইন গ্রোভার সেটার সাথে যাচ্ছে বাংলা দাবি। ওরা সেটার জন্য একটা নোটো পাঠিয়েছিল, আমার মনে আছে আর কি। তো আমার সময় আমি অনেকজনই সেটা অডিশন দিয়েছিল। ধ্বনিচিত্র বলে একটি আমাদের এখানে আছেন সংস্থা আছে, যারা বিভিন্ন এইসব বিশেষ করে সিসিমপুর নিয়ে কাজ করছিল। সেখানে আমি অডিশন দিয়ে টিকেছিলাম, এবং ওই যে বললাম আপনাকে আমি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করি। আমি ভয়েস আর্টিস্ট ধ্বনিচিত্র মনে হয় আসাদুজ্জামান নূর স্যার অথবা আলী জাকির স্যারের ছিল। হ্যাঁ ছিল, হ্যাঁ। এই ধ্বনিচিত্রে কিন্তু অনেক কাজ আমি ডাবিংয়ের কাজ করেছি। সেটা অনেক দেখা যাচ্ছে, অ্যাড আছে, টিভিসি আছে, ব্যাকগ্রাউন্ড ভোকাল দেয়া, সাথে থিয়েটারটা করতাম। আর করতে 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 আমার একটা পাগলামি ছিল ইন্টেরিয়ার ডিজাইনের। আমার এক বন্ধু ছিল, তার সাথে ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কাজ করতাম, দুজনেই আমরা পার্টনার ছিলাম। ওগুলো নিয়ে যে কাজ করতে করতে কাজ শিখেছিলাম। সেই বন্ধুটার নাম হচ্ছে লিটন। সেই লিটনের মাধ্যমে শেখা, এবং করতে করতে আমি নিজেও কিছু ইন্টেরিয়ার কাজ করতাম। তো একটু চাপের ছিল আর কি, যে গান গেয়ে যে চলবো। এই গান গাইতে গিয়ে কিন্তু, গান গাওয়া শুরুর আগে কিন্তু আমি একটা চাকরিও করেছি, র্যাঙ্কস সনি। সেখানে আমাদের এক দাদা আছেন, মানব দা, উনি আমাকে নিয়ে এসেছিলেন, বলে সন্দীপন ওখানে থাকো তুমি ঢাকাতে, এখানে চাকরি করো আর গান গাও। মানব দাও তো আমাদের একজন সাংস্কৃতিক কর্মী সম্ভবত। র্যাঙ্কস ইলেকট্রনিক্সের উনি একজন ইঞ্জিনিয়ার, আচ্ছা, উনি সার্ভিস ইঞ্জিনিয়ার। তো ওনার মাধ্যমে আমার কিন্তু একজন ঢাকাতে আসাও কিন্তু ওনার মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম যখন উনি আমাকে একটা কর্মসংস্থান করেছিলেন যে চাকরি করার। তো চাকরি করতে গিয়ে কিন্তু পাগলামি ছাড় ভীষণ রকম মন খারাপ হতো, যে আহা চাকরি ছেড়ে কখন গান গাইবো। বসে থাকতাম ডেস্কে, আমাদের কাজ ছিল সার্ভিসে, খুব আহামরি বেতন ছিল না। হয়তো আমার এই কিছু টাকা পেতাম, সেটা ওনার সঙ্গে শেয়ার করতাম, ওনার সাথে ওনার বাসায় থাকতাম। তারপরে এই সব কিছু টাকা থাকতাম, খুব ভীষণ ৩,০০০ টাকা দামে একটা চাকরি। সেটা আমি বলি 97-98 সালের দিকে কথা বলছি। তখন খুব চাপ হতো, তখন আস্তে চাকরি ছেড়ে দিলাম, তারপর ইন্টেরিয়ারের কাজ শুরু করলাম। করতে 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 তাই যে তারপরে এই বাসুদার মাধ্যমে বাপ্পার সাথে পরিচয় হলো। এই তারপরে অ্যালবাম হলো, বাপ্পা তখন লোকধারার একটা ফর্ম করলো। এই অ্যালবামটাই কিন্তু আমাকে একটা জায়গায় নিয়ে গেছে। তো আমি যেটা বলবো যে আমি হয়তো এই অ্যালবামের মাধ্যমে কিন্তু একটা জায়গায় ফর্ম এসছে, দাঁড়িয়েছে। কিন্তু ঢাকা শহরে অনেক আর্টিস্ট আছেন যারা বিভিন্নভাবে গান শিখে এসছেন বাইরে থেকে, দাঁড়িয়ে প্রতিভাও আছে কিন্তু জায়গা করতে পারছে কিন্তু গান গেয়ে একটা ভাগ্যের বিষয়। ভাগ্যের একটা গান, কোন গানটা গিয়ে কোন শ্রোতা কীভাবে নেবে। আপনি ভীষণ ভালো গান করেন, আপনি কিন্তু ফেলার মতো কিছু নেই, কিন্তু তারপরেও কিন্তু কোন গানটা কখন গিয়ে কীভাবে ক্লিক করবে, এগুলো কিন্তু একটা ভাবার বিষয়। দাদা বর্তমানে আপনার কি কি গান বের হচ্ছে, ফোক বা মৌলিক, বা আপনার নিজের কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা? আমার নিজের চ্যানেল আছে, সন্দীপন নামে একটি পেজ আছে আমার। আর এমনিতে আমার ইউটিউবও আছে, একটা রিয়েল সন্দীপন নামে ইউটিউব চ্যানেল। তো সেখানে আমি আমার গানগুলোকে এমনি নিজে গায়ে গিয়ে হারমোনিয়াম বাজি গিয়ে সব আপ করছি। আর এখন ইদানিং আমি কিছু কাজ করছি, সামনে একটা প্রজেক্ট, একদমই কিছু কাভার সং, নজরুল, রজনীকান্ত, ডিএল রায়, তারপরে হচ্ছে বিজয় সরকার, চারটা গান নিয়ে আমি একটু মিউজিক ভিডিও করছি। এগুলো আসবে আশা করি। আমরা আলোচনা করতে করতে একটু কফি খাই। আমরা যদিও আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি একেবারে, চলছে এখন সবচেয়ে বড় কথা কি, গানটা নিয়ে আছে এবং টোজগুলো করছি, লাইভ শো করি। সেটা অনেকে ভাবতে পারে যে কীভাবে আপনি মানে তাহলে চলছেন। মানে আমরা যেগুলো টেলিভিশন ইনহাউস প্রোডাকশানগুলোর থেকে, যেগুলো আমরা লাইভ শো করছি, বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি অনেক আছে না, যে যেমন একটা বড় বড় কোম্পানি আছে বাংলাদেশের মধ্যে, সে তাদের প্রোগ্রামগুলো করি। তখন দেখা যায় আমাদের একটা ভালো রেমুনেশন পাই, যেটা দিয়ে আমার পাওয়া উচিত। আপনারা ডিজার্ভ করেন এখন, আসলে দেশ ও জাতির কাছ থেকে আপনারা এখন ডিজার্ভ করেন। তো লোকধারার গানগুলো সবসময় শুনতে চাই আমার কাছ থেকে, কিন্তু আমি বিভিন্ন ধারার গান করি। এবং আমার শচীন দেব বর্মনের আমার একটা অ্যালবাম বেরিয়েছিল, শচীন এস ডি বর্মন, ট্রিবিউট টু এস ডি বর্মন, আর ডি বর্মন। শচীন দেব বর্মনের গান টানগুলো আমি অনেক জায়গায় করেছি, অনেক বড় বড় জায়গাতে পারফর্ম করেছি। তো এই আর কি। আর আধুনিক গান, লোকধারার গান, সব ধরনের গানগুলি করার চেষ্টা করি, এবং বিভিন্ন টেলিভিশন লাইভ শো হলে বিভিন্ন ধরনের গানগুলো আমি করি।
আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছ থেকে কি গান শুনতে পারি? আহ, 2 লাইন। এই তো যেমন আমি যদি বলি, আমি এখন এই মুহূর্তে বসে আছি একা, এই যে রিসর্টটা এটা কিন্তু একদম আমাদের বিচের ধারে, কক্সবাজার। হ্যাঁ, তো আমি একটু মনে হচ্ছে যে একটু এখানকার একটি গান, যে গানটি আমি বলেছিলাম যে খুব মানুষের কাছে পপুলার হয়েছে, গানটি করার চেষ্টা করছি, সেন্ট মার্টিনস দ্বীপের গান। মধু হই হই বিষে খাবাইলা, আরে মধু হই হই বিষে খাবাইলা, হন হারণে ভালোবাসার দাম নদিলা, হন দূষণ পায় ভালোবাসার দাম নদিলা, আশায় আসিল তোমারে লই, বন্ধু মেখান সুখেরই গর, সুখের বদল দুঃখ দিলা, আরে সুখের বদল দুঃখ দিলা, অনহারণে ভালোবাসার দাম নদিলা, হন দূষণ পায় ভালোবাসার দাম নদিলা। দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের যদি উদ্দেশ্যে বলছি, আমার নতুন একটি মৌলিক গান আসছে, যে গানটি যেহেতু চট্টগ্রামের গান, আমাকে সবাই ভালোবাসে, সারা বাংলাদেশের যেখানে যাই বিভিন্ন ভাষাভাষীর মানুষজন আছেন, কিন্তু কেন জানি চট্টগ্রামের গান আমার খুব পছন্দ করে। তো আমার একটি অধীর কুমার শীল লেখা এবং সুরে একটু নতুন গান আসছে, সেটা জি সিরিজের ব্যানারে, ক্যান গরি ঝরফরের। মানে একটি মেয়ের কান্না হতে পারে, একটি ছেলের কান্না হতে পারে, বৃষ্টির মধ্যে সাংঘাতিক রকম, ছেলেটির জন্য ছেলেটির মেয়েটির কান্না, অথবা ছেলেটি মেয়েটির জন্য কান্না, এরকম একটা ভাবনা নিয়ে একটা গান করা হয়েছে। এবং সব্যসাচী রনি, খুব নামকরা কম্পোজার, ওর কম্পোজিশনে কাজটা করছি, এবং জি সিরিজের ব্যানারে অ্যালবামটি আসছে, গানটি এবং মিউজিক ভিডিও সহ। আপনাদের আশা করি আপনারা নিরাশ হবেন না। এই আর কি, গানটি শুনবেন, ক্যানগরি ঝরফরের জি সিরিজের ব্যানারে আসছে। দর্শক, এতক্ষণ আপনাদের প্রিয় শিল্পী সন্দীপন দাদার সাথে ছিলাম। উনি শুধু একজন গায়কই না, একজন অভিনেতা, একজন মঞ্চ অভিনেতা, একজন ভয়েস আর্টিস্ট। উনি ইন্টেরিয়ার সেক্টরেও কাজ করেছেন, তারপর জব করেছেন, তারপরে স্ট্রাগল করেছেন, এবং সুন্দরভাবে সুন্দর সুন্দর গানের মাধ্যমে আমাদের এই সঙ্গীত অঙ্গনকে আলোকিত করেছেন। উনি আরও আমাদেরকে সুন্দর সুন্দর গান উপহার ইত্যাদিতে ওনার একটা জনপ্রিয় গান বের হয়েছিল, আপনারা সবাই তা জানেন। এবং উনি আজকে চমৎকার একটা গান শোনালেন। ওনার জন্য আমরা সুস্থতা কামনা করি, উনি যেন দীর্ঘজীবী হন এবং আরও চমৎকার চমৎকার গান উপহার দিতে পারেন। ওনার একটা গান জি সিরিজে আসছে, ওনার নিজস্ব ইউটিউব চ্যানেলেও কিছু গান আসছে, কিছু মৌলিক গান, কিছু আঞ্চলিক গান, কিছু ফোক গান। আমরা ওনার জন্য অনেক অনেক আশীর্বাদ এবং দোয়া কামনা করছি। ধন্যবাদ।